নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বলাই চলে যে সিআইএ, আমেরিকার গুপ্তচর সংস্থা, তাদের সময়টা খুবই খারাপ চলছে। কারণ কারণ একদিকে ইরানে সিআইএ চূড়ান্ত ব্যর্থ। ইরানে আমেরিকার মিলিটারি ডিফেন্স ফোর্স তারা অনেক কিছু ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কিন্তু যেটা প্ল্যান ছিল যে ইরানের সোসাইটির ভিতর থেকে সিআইএ একটা আন্দোলন খাড়া করে দেবে এবং সেই আন্দোলনের ফলে ইরানের সরকার পড়ে যাবে। সেই আন্দোলন সিআইএ কিছুটা করিয়েছে, কিন্তু ইরান মারাত্মক শক্ত হাতে সেই আন্দোলনকে দমন করে নেয় এবং প্রচুর লোকজনের ফাঁসি হয়, প্রচুর লোককে ডিটেন করা হয়, জেলে রাখা হয়। গোটা দেশকে সিআইএর চক্রান্ত থেকে ইরান বাঁচিয়ে নেয়। আমেরিকার ডিফেন্স ফোর্স ইরানে অনেক ধ্বংস চালাচ্ছে, কিন্তু যে কাজটা সিআইএর ছিল, গুপ্তচর সংস্থার, যে এত যুদ্ধটুদ্ধ হয়ে যেতেই হবে না, ভেতর থেকেই দেশটাকে ভেঙে দিয়ে রেজিম চেঞ্জ করে রেজা পেহলেভি, যে ইরানের পুরনো যিনি শাহ ছিলেন তার ছেলে, যে এখন আমেরিকায় থাকে, তাকে এনে নতুন রাজা হিসেবে বসিয়ে দেওয়া হবে এবং সে আমেরিকার কথায় কাজ করবে। সিআইএ ব্যর্থ। সিআইএ বাংলাদেশে পর্যন্ত ব্যর্থ। কারণ এত কাণ্ড করে, ছাত্র আন্দোলন হাইজ্যাক করে, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়ে মোহাম্মদ ইউনুস, যিনি সিআইএর ডিপ অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, তার হাতে দেশ দিয়ে ঠিকমতো চালানো গেল না। দেশে অরাজকতা সৃষ্টি হয়ে গেল এবং মানুষজন তারেক রহমান, যে কিনা সিআইএ এবং আইএসআই এদের থেকে দূরে, যে চীন এবং ইন্ডিয়ার সঙ্গে ব্যালেন্স করে এগোতে চায়, সেই রকম একটা লোক ভোটে জিতে গেল। তো বাংলাদেশেও সিআইএর ভরাডুবি। আর এরপর ভারতে নিট পেপার লিককে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন, সেইটার পিছনে সিজেপিকে রেখে এবং সিজেপির পিছনে বিভিন্ন যে সিআইএর মাথারা, তারা যে আন্দোলনটাকে হাইজ্যাক করে ভারতে একটা সরকার পরিবর্তনের দিকে দ্রুত এগোনোর প্ল্যান করছিল, খানিকটা বলা চলে যে সিআইএ সেখানেও তাদের প্ল্যানিং ব্যর্থ হলো। এবার গোটা ব্যাপারটা আমরা এক এক করে বুঝে নেব। দেখুন, প্রথম যেটা বুঝতে হবে যে আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে স্যার, এই আন্দোলনটা কারা করছিল? নিট পরীক্ষার্থীরা? সিজেপি পার্টিটা? না সিআইএ? সিআইএ কি সিজেপিকে পুরোপুরি কিনে নিয়েছিল? সিজেপি কি নিট পরীক্ষার্থীদের পুরোপুরি কন্ট্রোল করছিল আন্দোলনে? ব্যাপারটা এতটা একরৈখিক নয়। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসের অনেকগুলো একসঙ্গে কারণ থাকে। ধরা গেল আমার সুগার হয়েছে, ডায়াবেটিস। আমি যদি ডাক্তারকে গিয়ে বলি, না না, আপনাকে বলতে হবে এর কারণ কি, ডাক্তার কি বলবে? দেখুন, কারণ আপনার চিন্তা থেকেও হতে পারে সুগার, কারণ আপনার বেশি হাঁটা চলা না করা থেকেও হতে পারে, কারণ আপনার বেশি মিষ্টি ভাত জাতীয় জিনিস খাওয়া থেকেও হতে পারে, কারণ আপনার জেনেটিক্যালিও থাকতে পারে, বাবা মায়ের থেকেও আসতে পারে। এরকম মেনলি 4-5টা কারণ পাওয়া যাবে। আমি যদি বলি না না, আমাকে একদম প্রপার আপনি লিঙ্ক করে দিন, তাহলে এই দুটো কি একদম লিঙ্কড? ওরকম কোনো আনসার পাওয়া যাবে না। তো এর সলিউশন কি করতে হবে? এর সলিউশনের জন্য আমাকে ডাক্তার একটা মেডিসিন দেবে তার মতো করে, আমাকে জিমে যেতে হবে, ট্রেডমিলে দৌড়ানোর জন্য জিমের ট্রেনার একরকম করে গাইড করবে, আমাকে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে, সে খাবার টাবার প্ল্যান করে দেবে, ভাত টাত কমিয়ে দেবে, অন্য কিছু পুষ্টিগুণ বাড়িয়ে দেবে, তার অ্যাডভাইস নিতে হবে। আর স্ট্রেস কমানোর জন্য আমাকে কোনো মেন্টাল ওয়েলনেস কোচের কাছে যেতে হবে, তার অ্যাডভাইস আমাকে নিতে হবে। এই সব প্রবলেমও একরৈখিক নয়, সলিউশনও একরৈখিক নয়। ঠিক সেরকমভাবে এই যে দিল্লিতে যন্তর মন্তরে প্রোটেস্টটা হচ্ছে, আপনি যদি উত্তর খুঁজতে চান যে না না একজনই এই প্রোটেস্টের পিছনে আছে, পুরোটাই সাদা বা কালো, কোনোদিন উত্তর খুঁজে পাবেন না। কারণ এই প্রোটেস্টে সেই মানুষজনরাও আছে যাদের নিট
পেপার যে লিক হয়েছে সেই ব্যাপারে জেনুইনলি, শুধু সেই ব্যাপারে যারা প্রতিবাদ জানাতে চায়, যারা কোনো ডিপ স্টেটের লোক নয়, যারা কোনো পলিটিক্যাল পার্টির লোক নয়। এই আন্দোলনে এরকম বহু মানুষ এসছে যারা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা বা ডিপ স্টেটের লোকই নয়, আবার নিটের সঙ্গেও তাদের সম্পর্ক নেই। তারা অন্য বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর বিরক্ত, ক্ষুব্ধ ছিল, একটা প্ল্যাটফর্ম পেয়েছে প্রতিবাদ জানানোর, সেই জন্য এসছে। একই সঙ্গে এই আন্দোলনে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা এই আন্দোলনের মোমেন্টামটাকে হাইজ্যাক করে সরকারের বিরুদ্ধে কাজে লাগিয়ে দেশে তাদের ভোট, তাদের সিট বাড়িয়ে নিতে চায়, তারা চলে এসছে। এবং এই গোটা ঘটনাটা যখন ঘটছে তখন যে সমস্ত বিদেশি শক্তিরা অল টাইম অবজার্ভ করছে যে কি করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করা যায়, তারাও অবশ্যই এই গোটা ব্যাপারটাকে অবজার্ভ করে এর মধ্যে এন্ট্রি নেবার, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেই করবে। যে কিভাবে এই নিটের বিদ্রোহ, সরকারের প্রতি বাকি মানুষের ক্ষোভের বিদ্রোহ, অন্য পলিটিক্যাল পার্টিরা এসে এই আন্দোলনটাকে যে মোমেন্টাম দিচ্ছে, এই টোটাল জিনিসটাকে ভারতকে ডিস্টেবিলাইজ করার ব্যাপারে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক সুগারের যেমন 4টে আলাদা আলাদা কারণ বলেছিলাম, এখানেও আমি 4টেই বললাম, এরকম 10টা হতে পারে। এবার আমি যেমন 4জন আলাদা আলাদা ডক্টরের কাছে বা এক্সপার্টের কাছে যাব সুগারের সলিউশনের জন্য, ডাক্তার, মেন্টাল ওয়েলনেস কোচ, জিম ট্রেনার এবং ডায়েটিশিয়ান, ঠিক সেরকম এই প্রবলেমগুলো সলভ করতে গেলেও আলাদা আলাদা লোকেরই হস্তক্ষেপ লাগবে। এডুকেশন ডিপার্টমেন্টের হস্তক্ষেপ লাগবে, যারা ক্ষমা চাইবে, যারা প্রতিশ্রুতি দেবে যে জীবনে আর এরকম পেপার লিক আমরা হতে দেব না। আবার হোম মিনিস্ট্রির হস্তক্ষেপ লাগবে, যারা এই আন্দোলন থেকে আন্দোলনটাকে হিংসাত্মক করছে তাদেরকে আটকানোর জন্য। আবার ফরেন মিনিস্ট্রির এবং R&AW রয়েরও ইনভলভমেন্ট দরকার, যে সমস্ত বিদেশি টুলকিটরা বসে আছে এই আন্দোলনটাকে কোনোভাবে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার কাজে ব্যবহার করা যায় কিনা সেইটা দেখার জন্য, তাদেরকে আটকানোর জন্য। তাই তো তো কোনো একজন ডক্টর এটাকে পুরো সলভ করতে পারবে না। এবার আমরা যখন এই ব্যাপারটা চর্চা করছি, আলোচনা করছি, আমরা এর মধ্যে কোন অ্যাঙ্গেলটা নিয়ে চর্চা করব? আমি কিসের টিচার? আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের টিচার। তো আমার অত জ্ঞান নেই যে অন্যান্য পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমি বলবো, পলিটির ব্যাপারে আমার অতটা ডিপ নলেজ নেই। আমার অত জ্ঞান নেই যে হোম মিনিস্ট্রির কি অ্যাকশান নেওয়া উচিত বা ইত্যাদি কি হতে পারে, সেই অ্যাঙ্গেল থেকে বলবো। আমার পড়াশোনা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, স্কিল বাংলা চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্কর ভিডিওই প্রত্যেক দিন আপনাদেরকে দিই ব্যাখ্যা করে, ডিকোড করে। তো আমি আলোচনা করব এই আন্দোলনটাকে পুরোপুরি জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে। কিন্তু কেউ ভাববেন না যে এই আন্দোলনে কেবলমাত্র জিওপলিটিক্সই আছে। আমেরিকার CIA বা ডিপ স্টেট এসে কোশ্চেন ফাঁস করায়নি, তাই না? কোশ্চেন ফাঁস আমাদের দেশের লোকেরাই করেছে। তো কেবলমাত্র ওই মিষ্টি টিষ্টি খেয়ে সুগার করিয়ে দিয়েছে কেউ মিষ্টি খাইয়ে, এমন নয়। যার সুগার হয়েছে সেও হাঁটাচলা করেনি বা তার জেনেটিক্যালি এসছে। এবং আমরা এখন এটাকে একটা অ্যাঙ্গেল থেকেই ব্যাখ্যা করব। বাট আবারও শুরুতেই বলে নিই, মাথায় রাখবেন না যে কেবল এই অ্যাঙ্গেলটাই আছে, আরও 3-4টে কারণ আছে এবং তার 3-4টে সলিউশনও আছে। এবং সেই সাবজেক্টের লোকেরা এটা নিয়ে আলোচনাও করবে। যখন কোনো রাজনৈতিক লোক এটাকে নিয়ে আলোচনা করবে তখন রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে করবে, রাইট? চলুন, তো আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই ব্যাপারটাকে এবার পুরোপুরি ডিকোড করব। ভূমিকা গেল, মোটামুটি বোঝাতে পারলাম জিনিসটা আপনাদেরকে। কারণ মানুষের না আজকাল মানে থট প্রসেস হয়ে গেছে, ও ইনি যে বললেন এটা ডিপ স্টেটের জন্যই হচ্ছে, তাহলে ওটা, উনি যে বললেন এখানে ডিপ স্টেটের কোনো হাত নেই, তাহলে কি করে হাত আছে? সব কিছুই অল্প অল্প দিয়ে জিনিসটা হয়েছে। তো আগে আমাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে পৃথিবীতে যে কটা মূল সিক্রেট সার্ভিস এজেন্সি অ্যাক্টিভ রয়েছে তাদের প্রত্যেকের গোল কি, তারা কি অ্যাচিভ করতে চায়। মানে ভারতের
RNDW কি চায় এই মুহূর্তে আমেরিকায় সরকার ফেলে দিতে? না, কারণ আমেরিকার সরকার পড়ে গেলে ভারতের এই মুহূর্তে বা লং টার্মে কোনোই লাভ নেই। যে নতুন সরকার আসবে সে বিশাল ভারতের বন্ধু হয়ে যাবে, এমনটা কোনো অ্যাঙ্গেল থেকেই দেখা যাচ্ছে না। তো কোনোদিনই RNDW তার টাইম, এনার্জি, এফোর্ট আমেরিকায় সরকার চেঞ্জের জন্য দেবে না, ঠিক? কারণ প্রত্যেকটা দেশের কিছু ইন্টারেস্ট আছে, ওখানে এটা করলে আমার কি লাভ হবে। তো চলুন আগে আমরা বুঝে নিই সেই ইন্টারেস্টগুলো। CIA প্রথম বলবো, আমেরিকার গুপ্তচর সংস্থা। CIA কি চায়? CIA অনেক কিছু চায়, বাট তার মধ্যে ওর মেন চাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে যে দেশটাই মোটামুটি টপ 10 বা 15-এ উঠে আসছে সফট পাওয়ার, হার্ড পাওয়ার, ইকোনমিক পাওয়ার বা কোনো কিছুতে, তাদের দেশে এখন থেকে বিভিন্ন NGO তৈরি করো, বিভিন্ন ইন্টেলেকচুয়াল পার্সন তৈরি করো, বিভিন্ন মিডিয়া হাউস তৈরি করো, বিভিন্ন ইনফ্লুয়েন্সার তৈরি করো, বিভিন্ন রিলিজিয়াস গুরু তৈরি করো, বিভিন্ন সমাজকর্মী তৈরি করো, বিভিন্ন ফিল্ম মেকার তৈরি করো, বিভিন্ন কবি সাহিত্যিক তৈরি করো। আপনি বলবেন স্যার কবি সাহিত্যিক তৈরি করা যায় নাকি? হ্যাঁ, যায় যায় যায়। অনেক ভালো সাহিত্যিক অনেক ভালো লেখেন, 5 বছর ধরে লিখে যাচ্ছেন, তার লেখা ছাপাবেই না কেউ। সে কত টাকা আছে নিজের লেখা প্রকাশ করবে? তাকে লাইমলাইটে আনাই হবে না। সে বেচারা কিছুদিন পর লেখালেখি ছেড়ে দেবে বা কমিয়ে দেবে, তাকে পেট চালানোর জন্য অন্য কিছু তো চাকরি বাকরি করতে হবে। বাট তার থেকে একটু কম মেধার, হ্যাঁ মেধা তো থাকতেই হবে, মানে আমাকে তুলে নিয়ে গিয়ে যদি বলা হয় যে আপনি বলিউডে অ্যাক্টিং করো, আমি থোড়ি পারবো। বাট যার ওই লেভেলে মেধা নেই, বাট তার একটু নিচের লেভেলেই আছে, তাকে বিভিন্ন প্রাইজ দিয়ে, অ্যাওয়ার্ড দিয়ে, তার ব্যাপারে পেপারে বড় বড় করে লিখে, তার বড় বড় ছবি টাঙিয়ে সেমিনার করে, তাকে বিভিন্ন জায়গায় গেস্ট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানিয়ে, তাকে টিভি শোতে নিয়ে এসে তার নাম, ছবি এবং লেখা বিভিন্ন ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ছাপিয়ে আস্তে আস্তে সেই দেশের মানুষের মনে এটা প্রতিষ্ঠা করে দেওয়া হয় যে এ হচ্ছে খুব ভালো জ্ঞানী একজন মানুষ। এবং তাকে বলা হয় তুমি ভাই খালি এই কাজটাই করে যাও, তুমি সত্যিই জ্ঞানী মানুষ হও, তুমি সত্যি পরিবেশ নিয়ে কাজকর্ম করো, সত্যিই তুমি তোমার দেশের সমাজ নিয়ে চিন্তাভাবনা করো, টাকা আমরা জুগিয়ে যাব, তোমার আর কোনো কাজ নেই। তোমার দেশের মানুষের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হবে। আজ থেকে 20-25 বছর পর যখন তোমার দেশ 15 নাম্বার থেকে 4 বা 5 নাম্বারে চলে এসছে, যখন আমেরিকাকে কম্পিট করার মতো জায়গায় চলে এসছে, তখনই ওদের দেশে কিছু একটা আন্দোলন পাকিয়ে দিতে হবে। এবার এই লোকটা লাস্ট 25 বছরে হয়তো দেশের মধ্যে 25 লক্ষ গাছ লাগিয়েছে, 25খানা ছোট ছোট আন্দোলন করে জঙ্গল বাঁচিয়ে দিয়েছে, জেনুইন আন্দোলন, কোনো ফেক নয়, জেনুইনলি গাছ লাগিয়েছে, ভালো কাজ করেছে। এইবার 25 বছর পর রিটার্ন চাইবে CIA। 25 বছর ধরে খাওয়াচ্ছি পড়াচ্ছি, সারা দেশ জোড়া নামডাক করে দিয়েছি, ইন্টারনেটে তোমার ছবি বুস্ট করে করে মানুষের মনের মধ্যে, ইয়াং ছেলে মেয়েদের মনে ঢুকিয়ে দিয়েছি তুমিই মসিহা, তুমিই সেই দেশের ভগবান। এইবার তোমার দেশের সরকার একটা বিশাল বড় শিল্প কলকারখানা করছে কিছুটা জঙ্গল কেটে, তার জায়গায় 5 গুণ বড় গাছপালা বসানোর জায়গা সরকার ভেবে নিয়েছে। বাট এই কলকারখানাটা যদি তোমার দেশের সরকার করে ফেলে, তাহলে আমেরিকাকে টক্কর দিয়ে ফেলবে। তো তুমি এবার তোমার নামডাক ফেমকে কাজে লাগিয়ে এই জঙ্গলের বিরুদ্ধে, মানে জঙ্গল বাঁচানোর জন্য কলকারখানার বিরুদ্ধে আন্দোলন তৈরি করে দাও। এবং মানুষ যেহেতু তোমাকে 25 বছর ধরে ভরসা করে, ভক্তি করে, সম্মান করে, তোমার ট্র্যাক রেকর্ড আছে, 26তম বারে মানুষ ভাববেও না তুমি ঠিক বলছো না ভুল বলছো, তুমি যা বলছো মানুষ চলে আসবে, আন্দোলন হবে, কলকারখানার 12টা বেজে যাবে এবং সরকারের পতন হয়ে যাবে। যে কলকারখানার প্রজেক্টটা আটকে দেওয়া গেল, ওই দেশ যে 15 থেকে 5-এ উঠে এসেছিল, আমেরিকাকে টক্কর দিতে পারত, সে নেক্সট 10-15 বছরের জন্য আবার 5 থেকে 9-10-এ নেমে যাবে। CIA এর উদ্দেশ্য খুব ক্লিয়ার, আমেরিকার কাছাকাছি যে আসছে তাকে ডিস্টেবল করে দাও। তো CIA কোনোদিন ছোট ছোট দেশে ঝামেলা পাকায় না,
সিআইএর টার্গেট সবসময় 2 থেকে 15-র মধ্যে যারা আছে, আমেরিকা 1-এ, সেখানে ঝামেলা পাকাও। 2-তে আমেরিকা কিছু করতে পারে না, কারণ 2 হচ্ছে চীন। চীন বাইরের গুগল বন্ধ করে রাখে, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ, চীনে কিচ্ছু চলবে না। আপনি গুগল করতে পারবেন না নর্মাল, আপনি ফেসবুক করতে পারবেন না, সব চীনের আলাদা নেটওয়ার্ক। চীনে ওপেনই হবে না, চীনে বসে আপনি টাইপ করবেন, সার্চ করবেন, সার্ভারই বন্ধ করে রেখে দিয়েছে। এবং চীনের মধ্যে পুরো এক না এক তন্ত্র চলে। কেউ একটা ডিপ স্টেটের এজেন্ট 2 শব্দ করতে যাবে, ওকে ধরে নিয়ে গিয়ে একদম গুম, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তো চীনে দাঁত ফোটানোই সম্ভব নয় আমেরিকার। তাহলে 3 থেকে 15 এদেরকে কন্ট্রোল করে যেতে হবে। 2 মানে চীনে খুব চেষ্টা করে বাট পারে না। এই হচ্ছে সিআইএর কাজ। মোসাদ ইসরায়েলের গুপ্তচর সংস্থা। মোসাদের এসব ঝামেলা নেই। মোসাদের চিন্তা ভাবনা কি? ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানাতে হবে। সারা পৃথিবী জুড়ে যেখানে জিউসদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে সামান্যতম কোনো প্ল্যানিং গড়ে উঠছে, সেখানে গিয়ে অ্যাটাক করো, ইসরায়েলকে রক্ষা করো। এমএসএস কারা? এমএসএস হচ্ছে চীন, ঠিক আছে, চীনের গুপ্তচর সংস্থা। এদের প্ল্যানিং, চীনের গুপ্তচর সংস্থার প্ল্যানিং অন্যরকম একটু। এরা চায় চীনের যে কালচার, চীনের ল্যাঙ্গুয়েজটা এরকম যে ল্যাঙ্গুয়েজটা সারা পৃথিবীর মানুষ পরিচিত নয়। এবার আপনাকে সারা পৃথিবীতে রাজ করতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজটা সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আজকে আমেরিকার ইংরাজি মোটামুটি সারা পৃথিবীর শিক্ষিত মানুষরা বোঝে, ইংরাজি পড়াশোনা স্কুল কলেজে হয়। বাট চীনের ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, এই ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ এইটা সারা পৃথিবীর কাছে অপরিচিত। তো কি করে রাজ করবে? তো চীনের এমএসএস এর যেটা কাজ, পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে চাইনিজ খাবার এবং চাইনিজ কালচার প্রমোট করতে শুরু করো। চাইনিজ ফেস্টিভ্যাল, চাইনিজ অনুষ্ঠানে কোটি কোটি ডলার স্পন্সর করতে শুরু করো, যাতে সারা পৃথিবীর কাছে আস্তে আস্তে চাইনিজ সংস্কৃতির একটা পরিচয় ঘটে। 15 থেকে 20 বছর পর যখন চীন পৃথিবীতে নাম্বার 1-এ আসবে, তখন আপনি দেখতে পাবেন যে চাইনিজ কালচার সারা পৃথিবীতে অনেকটা পরিচিত হয়ে গেছে। মানে চাইনিজ কালচার দেখলেই লোকে ভাববেন এই আবার কি রে বাবা, দেখিনি তো জীবনে। তো সেইটা এমএসএস করে যায়। MI6 ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের গুপ্তচর সংস্থা। MI6 এর সব থেকে বড় ইউএসপি হচ্ছে সিআইএ কি করে? সিআইএ না কাজ জানা করে, মুখে তার থেকে বেশি বাতেলা মারে। এবং লাস্ট কয়েক বছর ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে সিআইএ খুল্লা কাজ করছে। হ্যাঁ, ওখানে আমরা আন্দোলন ঘটাচ্ছি, তো কি আছে? তো এই গুপ্তচর সংস্থা, গুপ্ত লুকিয়ে করতে হয় না, গুপ্ত মানেই লুকোনো। তো ওরা কোনো পর্দা রাখছে না, লোকের কাছে নিজেদেরকে উন্মুক্ত করে দিচ্ছে। তো লোকে সিরিয়াস হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে সিআইএ কিছু করছে না, তো লোকে বুঝতে শুরু করছে। তো থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে এটা করে দিয়েছে। মোসাদ করার পর বলে যে আমরা এই অপারেশন করেছি, করার আগে বলে না। এমএসএস চুপ, এমএসএস এর কোনো কিছু আপনি খুঁজে পাবেন না, ওরা কিছু বলেই না, চুপ থাকে। এবং ওরা ওই স্লো করে যাচ্ছে নিজেদের কাজ, স্লো বাট স্টেডি। MI6 হচ্ছে সব থেকে খতরনাক এবং সব থেকে সাইলেন্ট গ্রুপ। আপনি ভাববেন MI6 তো কিছুই করে না, কই, ওরা যে কোথা থেকে কি কি ইনফরমেশন বের করে আনে না। খালি একটা কথা আমি বলবো, যে এই ইংরেজরা মাত্র 80-90 বছর আগেও সারা পৃথিবীর অর্ধেকটা কিন্তু শাসন করত। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করতে গেলে কোন লেভেলের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থাকতে হয়, এবং গায়ের জোরে, ভারত তো সেই গায়ের জোরে, অস্ত্রের জোরেই দখল করে রেখেছিল। এই সারা পৃথিবীর এতগুলো দেশ দখল করে রাখতে কোন লেভেলের নেটওয়ার্ক রাখে, যে ওখানে একটা বিপ্লবী গুপ্তচর সংস্থা উঠছে না, আচ্ছা এরা এই প্ল্যান করছে না। এটুকু খালি ভাবুন। 80 বছরে ওরা খানিকটা ডাউন তো হয়েছে, শেষ হয়ে যায়নি।
এখনো একইভাবে সাইলেন্টলি অ্যাক্টিভ আছে। আইএসআই, আইএসআইকে আইএসআইএস লিখে দিয়েছিলাম আমি, ঠিকই আছে, কাছাকাছি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা, একটাই মোটো, ভারতকে ডিস্টেবিলাইজ করতে হবে টেরোরিজম দ্বারা। R&AW, ভারতের গুপ্তচর সংস্থা, এরা MI6 আর মোসাদের একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি ফলো করে, আমি বলবো MI6 এর মতো সাইলেন্ট, আর MSS, তিনজনেরই একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি ফলো করে, আমি বলবো MI6 এর মতো সাইলেন্ট। কোথায় কি করে বেড়াচ্ছে জানতে পারবেন না। মোসাদ যেরকম সবকিছু হয়ে যাওয়ার পর আপফ্রন্টে এসে বলে দেয়, আজকাল শুরু করেছে, 20 বছর আগে কোনো কেস পুরোপুরি মিটে গেছে, এইবার সেটাকে পাবলিশ করছে যে হ্যাঁ এটা আমরা করেছি। আর MSS এর স্টাইল কেন বললাম এর মধ্যে আছে, MSS একটা সাইলেন্ট কাজ করে যাচ্ছে সারা পৃথিবীতে, না MSS চাইনিজ কালচারকে প্রমোট করার জন্য। R&AWর মূলত দুটো লক্ষ্য, সারা পৃথিবীতে নিজেদের অ্যাসেট নেটওয়ার্ক গড়ে সব জায়গায় নিজের অস্তিত্ব রাখতে, যাতে করে কোনো জায়গা থেকে ভারতের বিরুদ্ধে অ্যাটাক এলে ওইখানে R&AW পাল্টা অ্যাকশন নিতে পারে এবং ভারত বিরোধী যে কোনো কার্যকলাপকে যাতে থামিয়ে দিতে পারে। সেকেন্ড, R&AWর আর একটা লং টার্ম কাজ আমরা এভাবে ভাবতে পারি যে সারা পৃথিবীতে ভারতের জন্য একটা রেসপেক্টেড ইমেজ গড়ে তোলা। তো নিশ্চিতভাবে এটাকে আমরা মনে করতে পারি যে R&AW সারা পৃথিবীতে এরকম অনেক অনেক প্রজেক্ট চালায়, যেখানে ঘুরে ফিরে ভারত, ভারতীয় সংস্কৃতি, ভারতবর্ষের আদর্শ, এসবের প্রতি মানুষের মনে একটা শ্রদ্ধা জাগে। যেই শ্রদ্ধাটা থাকলে 2050 নাগাদ আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, তার কাজ এখন থেকে হচ্ছে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এবার পৃথিবীর মেন কয়েকটা গুপ্তচর সংস্থা সম্পর্কে বলে নিলাম, যেগুলো ভারতের রেসপেক্টে জরুরি। এবার আমরা চলে আসব আজকের ভিডিওর থাম্বনেল কি রয়েছে। থাম্বনেল রয়েছে যে সিআইএ এর খেলা শেষ, ফল্ট লাইন সামলাতে PM মোদির মিডনাইট ভিডিও। সিআইএ এর খেলা শেষ বুঝতে গেলে আগে আপনাকে বুঝতে হবে সিআইএ এর খেলার স্টাইল কি, তারপর তো আপনি বুঝবেন খেলা শেষ না শুরু। সিআইএ এর একটা স্টাইল তো প্রথমেই আলোচনা করলাম, বললাম বাংলাদেশে দেখেছেন, সেটা আরো বিভিন্ন দেশে দেখেছেন। সিআইএ এর সব থেকে নোংরা স্টাইল একটা আমি যদি আপনাকে উদাহরণ দিই, সবার চেনা যারা একটু সিনিয়র আছেন বা নতুনরাও এই সম্পর্কে যারা বাচ্চা তারাও তো ইতিহাসে পড়েছ। 1990-এর দশকে ভারতের কাশ্মীর উপত্যকায়, কাশ্মীর ভ্যালিতে টেরোরিজম মারাত্মক বেড়ে গেছিল না? কেন জানো? সরি, কেন জানেন? আমি আবার ক্লাস মোডে চলে গেছিলাম, সরি। তার কারণ হচ্ছে 1980-র দশকে আফগানিস্তানে ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বের করার জন্য আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের ISI মিলিত প্ল্যান করে যে সিআইএ টাকা দেবে, ট্রেনিং দেবে, পাকিস্তান এক্সিকিউট করবে কি, আফগানিস্তানে গড়ে তুলবে র্যাডিকাল ইসলামিক জঙ্গি গোষ্ঠী। এবং এর জন্য পাকিস্তানের মাটিতে গোটা ট্রেনিং মডিউল সাজায়। একজন মৌলানা যার নাম মাসুদ আজহার, নামটা শুনেছেন না? এবার নাম শুনেছেন তো? মাসুদ আজহারকে দায়িত্ব দেওয়া হয় একটা গোষ্ঠী তৈরি করতে, হারকাত উল আনসার। এবার বোঝা যাচ্ছে নামটা? সেই গোষ্ঠীর কাজ হবে আফগানিস্তানের বাচ্চা ছেলেদেরকে পাকিস্তানে নিয়ে এসে বিভিন্ন মাদ্রাসায় র্যাডিকাল ইসলামিক টেরোরিস্ট বানানোর জন্য, এবং তারা গিয়ে আফগানিস্তানের মাটিতে ফিরে গিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করে নিজের দেশ থেকে সোভিয়েত ইউনিয়নকে তাড়িয়ে দেবে। 1988 নাগাদ প্রজেক্ট সাকসেসফুল হয়ে যায়।
1988তেই যদি খুব ভুল না করি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে বেরিয়ে যায়। এরপর সিআইএর সব থেকে নোংরা খেলা শুরু হয়। আপনি বলবেন সিআইএ কোথায় করলো স্যার, তো পাকিস্তান করেছে। সিআইএর মদত তো ছিল, সেটুকু তো মানবেন। 1988তে আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত। এবার এই যে র্যাডিক্যাল নেটওয়ার্ক পাকিস্তান আর সিআইএ বানিয়েছে, এদেরকে কি করা হবে? আফগানিস্তান থেকে এদেরকে শিফট করানো শুরু হলো ভারতের কাশ্মীরে 1988-89। আর আপনি খেয়াল করে দেখুন 1990 থেকে কাশ্মীর উপত্যকায় শুরু হয়ে গেল মারাত্মক টেরোরিজম। কাশ্মীর উপত্যকায় তার আগে থেকেই জিহাদি কার্যকলাপ, জিহাদি ট্রেনিং কনসেপ্ট পাকিস্তান এবং আইএসআই প্রচার করত। যে সমস্ত ছোটখাটো লোকাল বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল তাদেরকে আরও শার্প করা, আরও র্যাডিক্যাল করা, তাদের নাম চেঞ্জ করা, ওরিয়েন্টেশন চেঞ্জ করা, এই কাজ শুরু করে দিল 1988 লাস্টের দিক থেকে আফগানিস্তানের সেই সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশন যাদের তৈরি করেছিল পাকিস্তান। 1990-এর পর থেকে কাশ্মীর ভ্যালিতে কি হলো আপনারা সবাই জানেন। এবার এর জন্য আমি বলছি না যে সিআইএ কি নোংরা, নোংরা কতটা সেটা এরপর আসছি। 1994-95 নাগাদ আস্তে আস্তে টেরোরিজম কমতে শুরু করে কাশ্মীর ভ্যালিতে, সরকার আস্তে আস্তে কন্ট্রোল নিতে শুরু করে। এবার সিআইএ ওই যে মাসুদ আজহার তাকে ভারতে পাঠায়। কোন পথে? পর্তুগিজ পাসপোর্ট বানিয়ে দেয় তাকে। পাকিস্তান থেকে দুবাই, দুবাই থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে দিল্লি, এই পথে সে এসেছিল। দিল্লি এয়ারপোর্টে গুপ্তচর সংস্থার লোকজন তাকে চিনে যায়, পাসপোর্ট যে জাল সেটা বুঝে যায় এবং তাকে ট্র্যাক করা শুরু করে দেয় ভারতের গোয়েন্দা সংস্থারা। তাকে ধরা হয়, পাকড়াও করা হয় কাশ্মীরে অনন্তনাগে, খুব যদি ভুল না করি 1995। তাকে অ্যারেস্ট করা হয়, মুখ দিয়ে কিচ্ছু বের করা যায় না, একটাই কথা বলে, আমাকে তোমরা ছাড়তে বাধ্য। এত কনফিডেন্স। পরে দেখা যায় নামটা ভুলে গেলাম, আল আরফা বা এরকম কিছু একটা নাম, গুগল করলে দেখে নিতে পারবেন। তো সেই যে সংগঠনটা আসফান বা আরফান, ভুলে যাচ্ছি, যাই হোক, এরকম একটা নতুন সংগঠন পাকিস্তানে তৈরি করা হয়। এরা কাশ্মীরে আসে, এসে 1991 নাগাদ না, 1990-91 নাগাদ আইবি একটা কাজ করে ভারতে, সরকারকে বলে যে দেখুন ইউরোপিয়ান ট্যুরিস্টদের কাশ্মীরে ঢোকা বন্ধ করে দিন, কারণ সিআইএর লোকরা, ইউরোপিয়ান ট্যুরিস্টরা এসেই কাশ্মীরে গন্ডগোল পাকাচ্ছে। আরো আইবির কাছে রিপোর্ট চলে আসে, সরকার বন্ধ করে দেয়। আমেরিকা চাপে পড়ে যায় যে ভাই কিছু জানতে পারছি না কি হচ্ছে কাশ্মীরে। আমেরিকা তখন বলে আমাদের যে ভারতে অ্যাম্বাসি আছে, আমাদের অ্যাম্বাসির অফিসাররা কাশ্মীরে পরিদর্শনে যাবে। ভারত সরকার মানা করে দেয়, অ্যাম্বাসির লোকেরা পরিদর্শনে এসে কি করবে, অ্যাম্বাসিতে থাকতে বলুন চুপচাপ। আমেরিকা দেখা হচ্ছে না। দেন টোটাল জিনিসটা কি চলছে না চলছে খবর নেওয়ার জন্য মাসুদ আজহারকে পর্তুগিজ পাসপোর্ট বানিয়ে কাশ্মীরে পাঠায় পাকিস্তান এবং আমেরিকা। নোংরামো এখনো বাকি আছে, আসল জায়গায় আসিনি আমি। এবার ওই আল আফসান যে টিমটা তৈরি করা হয়, আর 1994-95 থেকে ভারত সরকার দেখে যে টেরোরিজম একটু একটু করে কন্ট্রোলে আসছে, তো ট্যুরিজম খুলে দিই। ট্যুরিজম যত খুলে দেবো কাশ্মীর আরো ভাইব্রেন্ট হবে, মানুষের কনফিডেন্স বাড়বে। এই যে টিমটা, যেটাকে নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি করা হলো আল আফসান পাকিস্তানে, এদের মেন টার্গেট ছিল ভাই তুমি যাবে ইউরোপিয়ান ট্যুরিস্ট যাদেরকে বলে দেবো তাদেরকে কিডন্যাপ করবে এবং ভারত সরকারকে চাপ দেবে মাসুদ আজহারকে ছাড়ার জন্য। যদি মাসুদ আজহারকে না ছাড়ে তো ওই কিডন্যাপ করা ইউরোপিয়ান ট্যুরিস্টদের মেরে দেবে।
আমেরিকা বলছে মেরে দাও, ইউরোপিয়ান ওয়েস্টার্ন কিছু যায় আসে না, মরবে আমাদের দেশের কটা লোক। আমেরিকা এই লেভেলের নোংরা সিআইএ। পিকচার আভি বাকি হ্যায়। 1995-তে কিডন্যাপ করে, ভারত সরকার মাথা নোয়ায় না, বলে ছাড়বো না। এরপর 1999 সালে কান্দাহার প্লেন হাইজ্যাক, তখন মাসুদ আজহারকে ভারত সরকার ছাড়তে বাধ্য হয়। যে সিনটা দেখবেন ধুরন্ধর যে সিনেমাটা, সেই সিনেমায় আছে ওই অজিত দোভাল স্যার সেই সময় যাবে নেগোসিয়েট করতে কান্দাহারে। সেটা আলাদা ব্যাপার, সেই ব্যাপারে আমি আর ঢুকছি না এখন। এবার আসল নোংরামিটা আমি ডিকোড করব। ওই যে ইউরোপিয়ান ট্যুরিস্টগুলোকে পাঠানো হয়েছিল না, আর আল আফসান ইউরোপিয়ান ট্যুরিস্টকেও সিআইএ পাঠিয়েছে। আল আফসানকেও সিআইএ বলে দিয়েছে এদেরকে কিডন্যাপ করবে। ওই ইউরোপিয়ান ট্যুরিস্টগুলো ছিল সিআইএর আন্ডার পারফর্মিং লো গ্রেড অফিসার। স্যার মানে সব ঘেঁটে গেল, কিছু বুঝতে পারছি না। সিআইএ নিজের অফিসারকে পাঠিয়েছে এবং আল আফসানকে বলেছে আমার অফিসারকে মেরে দেবে। ইয়েস, এর থেকে বড় নোংরামো কোনো দেশ করতে পারে না নিজের অফিসারদের সঙ্গে। আমেরিকার সিআইএর একটা চালে অনেক কিছু অ্যাচিভ করে নেওয়া। মাসুদ আজহারকে পাঠানোই হয়েছিল অ্যারেস্ট হবার জন্য। আমরা যে ভেবেছিলাম না যে দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা চিনে নিয়েছি, ও চেয়েছিল আমাকে চিনে নিক, আমাকে অ্যারেস্ট করুক। সেটা ওদের একটা দীর্ঘ গেম প্ল্যানের অংশ ছিল। সেটাই আজকে যাব না, ভিডিও এমনি আমার বড় হয়ে যায়, আরো বড় হয়ে যাবে। এরপর আমেরিকা দেখেছে যে আমার সিআইএ টিমে এমন কিছু লোক আছে যাদের হচ্ছে না, ট্রেনিং দিয়ে ভালো কাজ করতে পারছে না, তো এদেরকে কি করব? এদের বের করে দেওয়া যাবে না, কারণ এরা সিআইএর ভিতরের সব খবর জানে, বাইরে গিয়ে কেলেঙ্কারি হয়ে যাবে। এদেরকে সারা জীবন সিআইএর টিমে টেনেও নেওয়া যাবে না, টিমের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে। এদেরকে মরতে পাঠিয়ে দিই ভারতে। যদি এদেরকে কিডন্যাপ করিয়ে সেই চাপ দিয়ে ভারত সরকারকে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিতে পারি, সাকসেসফুল। আর যদি মাসুদ আজহারকে ছাড়ানো না যায়, যেটা ঘটেছিল, তো আল আফসানকে বলে দেবো এদের মেরে দাও। তো আমার টিমের আন্ডার পারফর্মার লো গ্রেড অফিসার, এদের বোঝা টিমকেও বইতে হবে না, টিম থেকে বেরিয়ে গেল, বাইরে গিয়ে খবরও লিক হবে না, মরে গেল, এবং একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল এদের দিয়ে। যদি ক্লিক করে যেত, যদি মাসুদ আজহারকে ছাড়িয়ে নিতে পারতাম। এর থেকে বড় নোংরা জঘন্য সিক্রেট সার্ভিস এজেন্সি পৃথিবীতে হতে পারে না। দিস ইজ সিআইএ। তো সিআইএ কে বুঝতে হবে যে ওরা কতটা খতরনাক হতে পারে। আর আর&এডব্লিউ স্টাইল, পৃথিবীর এতটা সুইফট প্লেইং খুব কম গুপ্তচর সংস্থার আছে। কিছু প্লেয়ার দেখবেন ক্রিকেট খেলছে, সে মনে হচ্ছে গায়ের জোরে মনে হচ্ছে গদা চালাচ্ছে। আর কিছু প্লেয়ার আছেন দেখবেন, আমাদের সময়কার সচিন, কিছুদিন আগে বিরাট, এখন তো নতুন প্লেয়াররাও আসছে, জাস্ট বলটা ঠেকিয়ে দেবে। ও জানে কোথা দিয়ে বল আসছে, ঠিক কিরকম ঠেকাবো, ওই বলের স্পিডটাই উল্টো দিকে গিয়ে 4 হয়ে যাবে। মনে হবে এফোর্টলেস, আসলে এফোর্ট আছে, বাট এমন প্র্যাকটিস করেছে এফোর্টলেসলি মেরে দেবে। আর&এডব্লিউ স্টাইল এরকম। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক সবসময় অস্ত্র দিয়ে হয়, একদমই না। দুটো গল্প খুব দ্রুত বলে নি, টাইম চলে যাবে। খুব দ্রুত বলছি, বেশি নাম প্লেসে যাব না। ভারতে কোনো একটা সময় দেখা গেল কোনো একটা বর্ডার ভিলেজে প্রচুর ড্রাগ ট্রাফিকিং হচ্ছে আর মানি লন্ডারিং হচ্ছে। আর&এডব্লিউ কিচ্ছু করেনি গ্রামবাসীদের, আর যারা করছিল তারা গ্রামবাসীদের সঙ্গে মিশে ওখানেই থাকছিল স্থায়ী বাসিন্দা হিসেবে। তো কে গ্রামবাসী আর কে ট্রাফিকিং করছে বোঝা যাচ্ছিল না। ওই এলাকাটায় ক্রিকেট প্রচণ্ড পপুলার গেম। আর&এডব্লিউ ওখানকার এমএলএদের দিয়ে, লোকাল ক্লাবকে দিয়ে, এনজিওদের দিয়ে, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের দিয়ে, লোকাল গ্রামের 6 মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর গ্যালারিতে আর&এডব্লিউর অফিসারদের বসিয়ে দিয়েছিল যারা এক্সপার্ট
বিহেভিয়ারিয়াল প্যাটার্ন ডিকোডে যারা 4.5 মাস ধরে ডিকোড করে গেছিল কে আসছে গ্যালারিতে, কে কার সঙ্গে কথা বলছে, কে আসার সময় কার সঙ্গে আসছে, কে যাওয়ার সময় কার সঙ্গে যাচ্ছে, কে ম্যাচ হয়ে যাওয়ার পর মাঠের বাইরে গিয়ে আধ ঘন্টা চা খাচ্ছে, গল্প করছে, একই লোক কোথায় কোথায় রিপিট হচ্ছে, মুভমেন্ট ট্র্যাকিং কি, এদের কথাবার্তা কি ধরনের জিনিসপত্র হচ্ছে, গ্যালারি ডিকোড 4.5 মাস ধরে গোটা একটা টিম। এবং 6.5 মাস কমপ্লিট করতে হয়নি, 4.5 মাস পর দেখা গেল যারা ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত ছিল এক এক করে এলিমিনেট হয়ে গেল এবং গোটা গ্রাম আস্তে আস্তে ড্রাগ ট্রাফিকিং আর মানি লন্ডারিং থেকে মুক্ত হয়ে গেল। 4.5 মাস ধরে একটা টিম খালি করে গেছে বিহেভিয়ারিয়াল প্যাটার্ন ডিকোড করো। কারণ এমন একটা ইভেন্ট অর্গানাইজ করে দিয়েছে যেখানে মোটামুটি গ্রামের বেশিরভাগ লোক চলে আসবে। এবার কে কার সঙ্গে আসছে, কে কিসে আসছে, কার বডি ল্যাঙ্গুয়েজ কি, কে এদিক ওদিক তাকাচ্ছে, কে কার সঙ্গে যাচ্ছে, কারা রিপিট করছে, কারা দুজনে একসঙ্গে আসছে, কারা একা একা আসছে, A to Z। আর যখন আপনার কাছে এই গোটা ডেটা বেস আছে, তারপর R&AWর অ্যানালিস্টরা জানে কি করে অ্যানালিসিস করতে হয়। R&AWর আর একটা স্টাইল বলে নি খুব দ্রুত, আর একটা স্টাইল বলতে আর একটা কেস স্টাডি। একজন জিওপলিটিক্যাল ন্যারেটিভ স্পেশালিস্ট বিদেশে থেকে ভারতবর্ষের এগেনস্টে সারা পৃথিবীতে জিওপলিটিক্যাল ন্যারেটিভ ছড়াচ্ছিলেন, হাইফাই প্রোফাইলের ব্যক্তি। R&AW দেখেছিল ওই লোকের দাবা খেলার খুব শখ এবং বিভিন্ন ক্লাবে যায় দাবা খেলতে। সেই দেশে ওই লোকের বাড়ির আশেপাশে R&AW প্রথমে একটা ক্লাব কিনে নেয়, তারপর ইন্ডিয়া থেকে একজন বিজনেসম্যানকে পাঠানো হয় ওই ক্লাবের মালিক করে। তারপর ওই ক্লাবে দাবাটাকেই মেন স্পেশালাইজেশন করা হয়, বিভিন্ন লোককে দিয়ে, তার বন্ধু বান্ধবকে দিয়ে বা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে তাকে ইনভাইট করে R&AW ওই লোককে এই ক্লাবে নিয়ে আসে দাবা খেলাতে। ওই লোক এই ক্লাবে কিছু অপরিচিত লোকের সঙ্গে যখন টিম হয়, দাবা টাবা খেলে, ওই লোকই বারবার জেতে, এই অপরিচিত নতুন লোকগুলো বারবার হারে। ওই লোকের ইগো স্যাটিসফাই করা হয়, তারপর ওই লোকের কাছে এই ক্লাবটা একটা নেশার মতো হয়ে যায়। ওই লোকেরও যে সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত ন্যারেটিভ বিল্ডিংয়ের ইন্টেলেকচুয়াল লোকজন, তাদের আসর আস্তে আস্তে এই ক্লাবেই বসতে থাকে এবং এই ক্লাবটাই হয়ে ওঠে ওদের নেক্সট জিওপলিটিক্যাল ন্যারেটিভ কিভাবে লেখা হবে, কোথায় অ্যাপ্রোচ করা হবে, কি ছড়ানো হবে, তার আঁতুর ঘর। আর এই প্রত্যেকটা খবর মানে নেক্সট 3 মাসে কোন ম্যাগাজিনে কি লেখা যেতে চলেছে, ওদের পুরো লবি কিভাবে ভারতের রেপুটেশন খারাপ করতে চলেছে, সেটা ভারতে বসে বসে R&AWর কাছে আগাম ইনফরমেশন চলে আসতো। ইনফরমেশন AK-47 থেকেও বেশি জরুরি আজকের দিনের ওয়ারফেয়ারে। R&AW কোনো বুলেট খরচ করেনি, গোটা ন্যারেটিভ ওয়ারফেয়ার সামলে নিয়েছে খালি আগাম প্ল্যান জানতে পেরে গিয়ে, তার কাউন্টার ন্যারেটিভ আগে থেকে রেডি করে নিয়ে। R&AW এভাবে খেলে। এবার এই CIA যেরকম মারাত্মক নোংরা প্লেয়ার, সে দেখছে তার উপর মারাত্মক ফাইন্যান্সিয়াল স্ট্রাইক হয়ে গেছে। আপনি দেখুন, আজ থেকে আপনি মনে করুন না, আজ থেকে 15 বছর আগে আপনার যত বয়স ছিল, আপনার ফ্যামিলি যেরকম ছিল, আপনি যেভাবে টাকা পয়সা লেনদেন করতেন, 2026 চলুন আমরা 16 বছর আগে চলে যাই, 2010 মোটামুটি ওটাকে একটা স্ট্যান্ডার্ড ধরি। 2010 সবাই ভেবে নিয়েছেন আপনার জীবন কেমন ছিল? খেয়াল করে দেখুন তো, সব টাকা ক্যাশে চলতো না, কোনো অ্যাজ রসিদ ছিল না, কে কাকে টাকা দিচ্ছে, কোন টাকা কোথা দিয়ে কোথায় যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে সরকার বলল আমরা সাবসিডি দেবো মানুষকে, বিভিন্ন স্কিমে টাকা দেবো। হ্যাঁ, টাকাটা না ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আগে অ্যাকাউন্ট বানাও তো ভারতের সবার ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট, আর কাউকে ক্যাশ নিতে হবে না যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। লং গেম প্ল্যান, রাতারাতি এত বড় প্রবলেম আপনি সলভ করতে পারবেন না। যে অর্ডার জারি করে দিলাম সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট বানাতেই হবে, পুরো দেশ ব্যাংক অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেল। দেন হঠাৎ বলা হলো যে আচ্ছা আমরা না একটা প্যান কার্ড করবো, আপনাদের একটা সব ব্যাংক অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট নাম্বারে লিঙ্ক হবে। তো একজনের 4টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, লিঙ্ক হয়ে গেল।
এই প্রত্যেকটা লিঙ্কিং এর সময় বিশাল বড় বুদ্ধিজীবীরা সব আন্দোলন করতো, হ্যাঁ সারাদিন লাইনে দাঁড়িয়ে আছি, খালি এটা লিঙ্ক করাও ওটা লিঙ্ক করাও, কারণ অত তলিয়ে ভাবার জ্ঞান তাদের নেই। ব্যাংক অ্যাকাউন্ট আর প্যান লিঙ্ক হয়ে হঠাৎ করে বলা হলো আচ্ছা আপনাদের না যে আধার কার্ড তৈরি হচ্ছে এবার, তো আধার কার্ডে হাতের ছাপ লাগবে, চোখের মনি লাগবে, ডেটা চলে এলো। আচ্ছা এই আধার কার্ডটা না প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হবে, তো আপনার হাতের ছাপ, চোখের মনি, আপনার ডেটা, প্যান কার্ড, আপনার 4টে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। এবার বলা হলো আচ্ছা এই ব্যাংক অ্যাকাউন্টে না একটা ফোন নাম্বার লাগবে, তো আপনার ফোন নাম্বার লিঙ্ক হলো। আচ্ছা এই ফোন নাম্বারে না এবার সিম নিতে গেলে আধার কার্ড লাগবে, তো আধার কার্ডের সঙ্গে ফোনটাও আষ্টে পৃষ্ঠে জড়ানো হলো। আচ্ছা এই যে আপনার নামে যদি কেউ একাধিক সিম তুলে থাকে না, সঞ্চার সাথী অ্যাপ থেকে আপনি সেগুলোকে নিজেই ডিটেক্ট করে ডিলিট করতে পারবেন, তো ক্লিনজিং প্রসেস হয়ে গেল। আচ্ছা ইন্টারনেটের ফলে ডিজিটাল পেমেন্ট হবে, বুঝলেন, সব ডিজিটাল পেমেন্ট করুন, ডিজিটাল পেমেন্টে উৎসাহ। আর নোটবন্দি হয়ে ওদিকে পাকিস্তানের যে ফেক কারেন্সির গল্প ছিল, সেই ফেক কারেন্সির ইন্ডাস্ট্রিও শেষ। আর 50,000-এর বেশি আবার ব্যাংক থেকে আপনি ক্যাশ তুলতে গেলে না ওই প্যান নাম্বার ওখানে দিতে হবে। যান কোথায় যাবেন? কোনো আন্দোলন বেঁচে থাকে ফাইন্যান্সের ওপর, টাকার ওপর। এই যে সিজেপির আন্দোলন চলছে, সিজেপির হয়ে ভিডিও বানানোর জন্য প্রচুর ইনফ্লুয়েন্সারের কাছে মেলে অফার এসছে, টাকা দেওয়া হবে। ডিরেক্ট ওইভাবে মেল করছে না, বলছে আপনার চ্যানেল আমাদের খুব ভালো লাগে, আমরা আপনাকে হেল্প করব, তো আমাদের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করি। তো টাকা লাগবে না, রিপোর্টারকে কিনে নিতে হবে। ভাই তুমি এই মিডিয়া হাউসের চিফ রিপোর্টার, তুমি 10 জন জার্নালিস্টকে অল টাইম মিডিয়ার এখানে প্রোটেস্ট কভার করতে পাঠিয়ে দাও, তোমাকে একটা মুম্বাইতে বাংলো গিফট করে দেবো আমরা। টাকা দিয়ে সব কিছু ম্যানিপুলেট করা যায়। এবার গোটা ইন্ডিয়ায় যে আনঅর্গানাইজড টাকার সেক্টর ছিল, পুরো অর্গানাইজড হয়ে গেল। আপনি কি করবেন এবার? আমার ইনস্টিটিউটের ঘটনা, আমার ইনস্টিটিউটে যিনি ইংলিশের টিচার অপূর্ব দাশগুপ্ত, খুব স্মার্ট, বাট কি করে ভুল হলো ওই মানুষের হয়ে যায়, কোনো কোনো সময় মাথা কাজ করে না। ও একটা লোনের জায়গায় কথা বলছিল ব্যাংকের, দিয়ে ওকে একটা এপিকে ফাইল পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে লোন প্রসেস করার জন্য, ইনস্টিটিউটে দাঁড়িয়ে, সন্ধ্যেবেলা ঘটেছে 2-3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ মতো হয়ে গেল। ও যেই ইনস্টল করেছে ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2,01,000 টাকা কেটে গেছে। লোন পাবে কি, যা ছিল সেভিংস সেটাও কেটে গেছে। এপিকে ফাইল ইনস্টল করে দিয়ে 15 মিনিটের মধ্যে ও সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের আরেকজন টিচারও ওর সঙ্গে চলে গেছে, স্পোকেন ইংলিশ যিনি করান আপনাদের লুইস স্যারও গেছে অপূর্ব স্যারের সঙ্গে, দিয়ে একদম এফআইআর জিডি সব কিছু করা হয়েছে। তো পুলিশ বলেছিল 90 দিন টাইম লাগবে, আজকে ওর টাকা পুরো রিফান্ড চলে এসেছে, পুরো। সম্ভব হতো না এটা যদি এই টোটাল জিনিসটাকে চেন দিয়ে না বাঁধা হতো। বাঁধার সময় কষ্ট হয়েছে, দূর আধার কার্ডের ছবি তুলতে যাও, দূরে লিঙ্ক করাও, একবার হয়ে গেছে তো চক্রব্যূহ রেডি, ঢোক, এবার কোথা দিয়ে ঢুকবি। এখনো অনেক কিছু কাজ বাকি আছে, এখনো জালিয়াতি হচ্ছে। হ্যাঁ, তার সব থেকে বড় সমস্যা আমরা সচেতন নই, আমরা পাসওয়ার্ড দিয়ে ফেলি, এই এপিকে ফাইল ডাউনলোড করে ফেলি, বাট এগুলো না করলেও কোথাও 0.01% গ্যাপ এখনো আছে, সেটাকে এখনো ঠিক করতে হবে। তো এই যে বিশাল ফাইন্যান্সিয়াল স্ট্রাইক এসে গেছে, এবার কে কোথায় কোন টাকা কি করছে পুরোটা তো গ্রিপে সরকারের। তো সিআইএ টাকাটা ঢালবে কোথা দিয়ে? এতদিন তো ব্যাগে করে টাকা আসতো, হার্ড ক্যাশ, নাও ধরো ক্যাশ, এখন তো ক্যাশে কিছু হবে না, ক্যাশে কিছু সম্ভব নয়। আমি তো রিসেন্ট ফ্ল্যাট নিলাম, কিছু টাকা আমার কাছে ছিল, তো আমি যে বিল্ডার তাকে বলেছিলাম যে কিছু টাকা ক্যাশ নিন, আমি জানি খুশি হবে যে হ্যাঁ হ্যাঁ ক্যাশ নিয়ে নেবো, দিব যে না 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 ক্যাশ আমি 1 পয়সা নেবো না, হয় আপনাকে অনলাইন করতে হবে, নইলে আপনাকে মানে যেটা ডাউন পেমেন্ট, বাকিটা তো হোম লোন, নইলে আপনাকে চেক দিতে হবে, ক্যাশ আমি নেব না। তো সরকার কিভাবে বেঁধেছে, ক্যাশ নিতে ভয় পাচ্ছে বিল্ডাররা, এখন অনেক কিছু করা বাকি আছে। এবার এই প্রমোটার থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে এই সব জায়গা দিয়েই তো টাকা ঢালা হতো।
যে আমি ওই প্রমোটারকে টাকা পাঠিয়ে দিয়েছি এক ব্যাগ, আপনাকে মুম্বাইতে একটা ফ্ল্যাট দিয়ে দেবে, আপনি এই আন্দোলন সারাদিন কভার করুন 10 দিন ধরে। এসব তো হচ্ছে না। এই ফাইন্যান্সিয়াল স্ট্রাইকের পর ভারত আস্তে আস্তে নিজের ফল্ট লাইনও কমিয়ে ফেলেছে। যত ফল্ট লাইন থাকবে সেটাকে তো রেজনেট, অ্যাম্প্লিফাই, এক্সপ্লয়েট করে এনক্যাশ করা যাবে। সিআইএ কি নিয়ে ভারতে ঝামেলা লাগাবে? এথনিসিটি বিশাল বড় ফল্ট লাইন ছিল আমাদের ছোটবেলায়। আমার মনে আছে, একদম ভালো সাজার দরকার নেই, ওপেনলি কমেন্টে বলবেন যে আপনাদের সময় এরকম ছিল কিনা। এতে আমাদের দোষ নেই, আমরা সেই সমাজে বড় হয়েছি না। এবার আমরা সবাই মিলে সমাজ পাল্টালেই হলো। নর্থ ইস্টের লোকদের আমরা ভাবতাম চাইনিজ, নেপালি, ওদের সব উল্টো পাল্টা নামে ডাকা হতো। ওটাই মজা ছিল সমাজে। মনে করা হতো ওরা মেন ইন্ডিয়া থেকে ডিট্যাচ কোনো জগতে থাকে। আজকে এথনিসিটি দিয়ে মারাত্মক, নর্থ ইস্ট যারা একটু সিনিয়র তাদের মনে পড়বে, আসামে ডেলি জঙ্গি হামলা চলতো। আলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, পুরো নর্থ ইস্ট জ্বলতো, আগুন অজিত দোভাল মিটিয়েছে। লালডেঙ্গা মনে আছে? লালডেঙ্গা বাহিনী ছিল, সিনিয়রদের নিশ্চয়ই মনে পড়বে, জুনিয়ররা হয়তো ইতিহাসে পড়েছ। সেই প্রবলেম অলমোস্ট সলভ। আজকে নর্থ ইস্ট আর মেনল্যান্ড ইন্ডিয়া হাতে হাত ধরে থাকে, দুজন দুজনকে সাপোর্ট করে, প্রাউড ইন্ডিয়ান, কোথাও আলাদা সেন্টিমেন্ট নেই। কাস্ট আমাদের ছোটবেলায় বড় ইস্যু ছিল, যে বাড়িতে যে রান্না করবে, রান্নার মাসি, সে নিচু জাতের হলে হবে না। পাড়ায় গ্রামে আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি, বিয়ে সেম কাস্টে হতে হবে, অন্য কাস্ট হলে হবে না। মিটে গেছে 100%? না, 100% মেটেনি, আমি জানি। আমাদেরই মেটাতে হবে, আপনাকেই করতে হবে, আমাকেই করতে হবে। বাট 75 to 80% আমরা মিটিয়ে ফেলেছি লাস্ট 25-30 বছরে। এখন 10টা বিয়ে হলে ইন্টারকাস্টে 2টো বিয়েতে প্রবলেম হতে পারে, 8টায় হয় না। তো কাস্ট নিয়ে মানুষকে উস্কে আন্দোলন লাগাতে পারছে না সিআইএ। র্যাডিক্যাল মেন্টালিটি খেয়াল করে দেখুন, 2006-7-8-এও আপনার মনে পড়বে, রাজ্যে বন্ধ হতো মাঝে মধ্যেই মাওবাদী। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়ে গেল, মানুষজন মারা গেল। ছত্তিশগড়, বস্তার, সুকনা, 76 জন আমাদের আধা সামরিক বাহিনীর জওয়ান পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল, মনে পড়ছে? মাওয়িস্ট নকশাল ছিল এরা। র্যাডিক্যাল মেন্টালিটি, আমরা ভোট টোট করবো না, বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস, এদের ট্যাগলাইন ছিল। পুরো দমিয়ে দেওয়া হয়েছে। দেন ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন জায়গায় রায়েটের উস্কানি দেওয়ার চেষ্টা চলছিল। পক্ষ মনে আছে? পুরো থেমে গেছে ভোটের রেজাল্টের পর, কোনো পক্ষর কোনো পোস্টার দেখতে পারবেন না আপনি। রিলিজিয়াস ফল্ট লাইন, এখানে উল্টো। কাস্টে যেমন 80% কাজ হয়ে গেছে, 20% বাকি, নেক্সট 10-12 বছরে কমপ্লিট হয়ে যাবে। রিলিজিয়ানে 20%ও হয়নি, 10% মতো হয়েছে, 90% বাকি, 30-35 বছর আরও লেগে যাবে। হ্যাঁ স্যার, কোনোদিন হবে না। 30 বছর আগে কাস্ট নিয়েও লোকে ভেবেছিল কোনোদিন মিটবে না। কিছু লোক ভেবেছিল মিটিয়ে দেখাবো, তারা দেখিয়ে দিয়েছে। তো বি পজিটিভ, দেশের জন্য কাজ করতে হবে সবাইকে আমাদের। রিলিজিয়াস ফল্ট লাইনও মেটাতে হবে। আজকে একের পর এক রাজ্যে ইউসিসি হচ্ছে, পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, উত্তরাখণ্ড, আমার ধারণা মধ্যপ্রদেশেও হয়ে গেল দুদিন আগে। এতদিন মুসলিম পরিবারের বাচ্চা ছেলেমেয়েরা জন্ম থেকে জানতো আমরা তো আলাদা, কারোর মধ্যে আলাদা ফিল থাকলেই তাকে তো উস্কে মারামারিটা লাগানো যাবে, আমাদের তো আলাদা আইন আছে। তো এখন জন্ম থেকেই যে কেউ জানবে ভাই আইন তো একটাই, ভারতের আইন, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। যখন সাইকোলজির মধ্যে চলে আসবে যে আমরা আলাদা নই, আমার জন্যও যা আইন ওর জন্যও তাই আইন, তো আমরা এক, এই ফিলটা থাকলে আর মারামারি লাগানো যাবে না। মাদ্রাসা একের পর এক বন্ধ হচ্ছে, সরকারও করছে, যারা এডুকেটেড মুসলিম ফ্যামিলি তারা ছেলে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিচ্ছে, সমাজ থেকেও হচ্ছে, দুতরফে হচ্ছে। তো মেন স্ট্রিম এডুকেশনে যুক্ত হয়ে যাচ্ছে। আসামে 6টা খারিজি মাদ্রাসায় আল কায়েদার মডিউলের লিঙ্ক পাওয়া গেছিল, ওখান থেকে কিছু প্রবাবেল জঙ্গি তৈরির চেষ্টা চলছিল। যখন স্টুডেন্ট মাদ্রাসায় যাবেই না, তো সেই চেষ্টাও আর সফল হবে না। তো 10% কাজ হয়েছে,
90% বাকি। ফল্ট লাইন কমছে ভারতে, সবাই ভারতীয়, এই পরিচয় পরিচিত হচ্ছে। এই সময় সিআইএ দেখছে ভাই ভারত তো সব দিক থেকে চেকমেট করে দিচ্ছে, কি করব আমরা? তখন সিআইএ আইডেন্টিফাই করে ভারতের একটা বড় ফল্ট লাইন, দ্যাট ইজ করাপশন। করাপশন সিআইএ ভারতে ঢোকায়নি, ভারতবাসী করেছে। পেপার লিক সিআইএ করিয়ে দেয়নি, আমাদের সমাজের লোকজন করেছে, আমাদের এখানকারই কোনো প্রফেসর, কোনো টিচার, কোনো অফিসার তারাই করেছে। তো দোষ আমাদের, ঠিক আছে? ওই সুগারের মতো, হ্যাঁ আমাকে তো বউ বেশি করে মিষ্টি খাইয়ে সুগার করে দিয়েছে, না না না, আপনারও দোষ আছে। তো সব ডিপ স্টেট করিয়ে দিয়েছে, আমেরিকা করিয়ে দিয়েছে, না, করেছে এই বদমাইশিটা আমার দেশের লোকেরা, সেটার সুযোগ নিয়েছে সিআইএ। ভাই এরা ঝামেলা হচ্ছে, করাপশন নিয়ে নেয় সুযোগ, এটাকে এনক্যাশ করে যদি ডিস্টেবিলাইজ করে দেওয়া যায় দেশকে। শত্রু সুযোগ নেবে না, শত্রুর কি দোষ? দোষ তো আমাদের। এবার দেখুন এজ গ্রুপ, দেখুন যারা নিট এক্সামে মেনলি প্রভাবিত হয়েছে তারা সবাই বাচ্চা ছেলে মেয়ে। তো বাচ্চাদের 18 বছর বয়স, কবিতাই তো আছে, ওই বয়সে আলাদাই অ্যাড্রিনালিন রাশ কাজ করে, হরমোনাল আলাদাই একটা পুশ কাজ করে, কিছু একটা করবো, আন্দোলন করব, মেরে দেবো, ফাটিয়ে দেবো, কাজ করে। আপনারও করতো, আমারও 18 বছর বয়সে ওই রকম ফিলিং ছিল। না না না, আমরা তো ছোট থেকে শান্ত ছিলাম, কেউ ছিলেন না, সবাই ওরকম ডাকাবুকোই ছিলেন, অত আগু পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়তেন। আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি এসছে, আজকে যারা বাচ্চা তাদেরও আসবে। তো ওই এজ গ্রুপকে বারুদে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। হ্যাঁ, এইবার লাস্ট দুদিন যেভাবে সরকার হ্যান্ডেলে নেমেছে, ফ্যান্টাস্টিক। পার্লামেন্টে নিট এক্সাম পেপার লিক নিয়ে সরকার আলোচনা করতে পুরো রাজি হয়ে গেছে, ভেরি গুড, স্টুডেন্টদের দাবি মেনেছে। পিএম মোদি মিড নাইটে ওই সেলফি ক্যামেরায় ভিডিও করে নিজেই আপলোড করে দিয়েছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠিত হয়েছে, পুরো দোষীদের শাস্তি হবে এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় তার ব্যবস্থা করা হবে, এবং পার্লামেন্টে এর জন্য পুরো বিল পাস হবে, আইন আসবে। পিএম মোদি যখন বলছেন না, পিএম মোদির ওই প্রত্যেকটা দেশের রাষ্ট্রনেতার একটা অ্যাপ্রুভাল রেটিং হয়, আমি আগের কোনো ভিডিওতে আলোচনা করেছি অ্যাপ্রুভাল রেটিং। পিএম মোদির অ্যাপ্রুভাল রেটিং সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, মানে দেশের বেশিরভাগ মানুষ ওনাকে রেসপেক্ট করে। পিএম মোদির অ্যাপ্রুভাল রেটিং প্রায় 70%, যেখানে ডোনাল্ড ট্রাম্পের 35% আমেরিকাতে। 70% লোক কিন্তু বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে ভোট দেয় 39-40% লোক। মানে বাকি যে 60% লোক বিভিন্ন অন্য 6টা দলে 10% করে ভোট দেয়, সেই 60%-এর মধ্যেও 30% লোক, আমি ধরলাম বিজেপিকে যারা 40% ভোট দেয় তারা সবাই পিএম মোদিকে রেসপেক্ট করে, ট্রাস্ট করে, ফেদ রাখে, ভরসা রাখে। বিরোধী ভোটারদের 30% ভোটারও ব্যক্তি হিসাবে পিএম মোদিকে রেসপেক্ট করে। তো সেই জন্য এটা আমার ধারণা ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টেরই মাস্টার স্ট্রোক। পিএম মোদিকে বলা হয়েছে রাতারাতি ফোন করে, স্যার যেখানে আছেন রুম থেকে নিজের ফোনে ভিডিও করে আপলোড করে দিন, যখন আপনি বলবেন তখন আমাদের দেশে জেনজি শুনবে। কারণ জেনজির মধ্যে একটা ব্যাপার আছে যে পিএম মোদি ভুল নয়, 70% মানুষের মধ্যে, সবার মধ্যে না, দোষ মন্ত্রী করে থাকতে পারে, পিএম মোদি ভালো চায়। তো গোটা দেশকে শান্ত করার চেষ্টা, না হলে ওরকম মিডনাইট ভিডিও আসতো না, সকালবেলা সেজে গুজে ভালো ক্যামেরাম্যান নিয়েই ভিডিও করতে পারতেন। ওদিকে রাতারাতি নাড্ডাজির মতো একজন সিনিয়র লিডার এবং মিনিস্টারকে সোনম ওয়াংচুকের কাছে পাঠানো হয় বুঝিয়ে যে এই মুহূর্তে দেশের এই কন্ডিশন, আপনার সব কিছুর স্বার্থে আমরা এগুলো মেনে নিচ্ছি, যারা পিসফুল প্রোটেস্ট করেছে তাদের বিরুদ্ধে এফআইআরও হবে না, হ্যাঁ যারা গন্ডগোল করেছে তাদের তো ব্যবস্থা হবে, আপনি অনশন ভেঙে নিন। এবং নাড্ডাজির হাতে ফলের রসই মনে হয় ছিল, কাপ বা স্যুপ টুপ হবে, সেইটা খেয়ে সোনম ওয়াংচুক স্যার অনশন ভেঙে নেন।
হঠাৎ করে লাস্ট কয়েক ঘন্টার মধ্যে গোটা ঘটনা অনেকটা কন্ট্রোলে আসে। বিজেপির সঙ্গে মিটিং করে, জেপি নাড্ডা এবং আরও মন্ত্রী কিছু ছিলেন, সেখানে পিসফুল প্রোটেস্টারদের বিরুদ্ধে কোনো এফআইআর হবে না মেনে নেওয়া হয়েছে, এবং যে সমস্ত বাচ্চারা নিট কেলেঙ্কারির পর সুইসাইড করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে মেনে নেওয়া হয়েছে। আগামীকাল মিটিং আছে। সিজেপির লোকেরা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য মানে নন নেগোসিয়েশনের স্ট্যান্ড নিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই। এইটা এখনো পর্যন্ত কেন্দ্র সরকার মানেনি, কিন্তু 5খানা জিনিস রাতারাতি হয়ে গেছে পুরো স্টুডেন্ট কমিউনিটিকে যাতে শান্ত করে দেওয়া যায়। যখনই তারা শান্ত হয়ে যাবে তখন আর বিদেশ এটা সুযোগ নিতে পারবে না। রেজিগনেশন নিয়ে সমস্যা চলছে, তার প্রধান কারণ আমার ধারণা গভর্নমেন্ট হয়তো ভাবছে যে ভাই রেজিগনেশন একবার যদি দিয়ে দেয় এডুকেশন মিনিস্টার, এরপর বাকি বিরোধী শক্তি, মানে বিজেপির ক্ষেত্রে পলিটিক্যাল বিরোধী শক্তি, দেশের ক্ষেত্রে দেশ বিরোধী শক্তি, দুই তরফেই তারা বিশাল উৎসাহ পেয়ে যাবে যে এরপর যে কোনো ইস্যু পাবো সেটা নিয়ে যদি মারাত্মক আন্দোলন এরকম করে দেওয়া যায় তো সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে ফেলে দেওয়া সম্ভব। এই মেসেজটা কোনোভাবে হয়তো ভারত সরকার দিতে চাইছে না, যে না এইটা মানলে হবে না, খুব বাজে মেসেজ চলে যাবে। প্রথমেই যদি মোরাল জায়গা থেকে শিক্ষামন্ত্রী নিজে পদত্যাগ করে দিত যখন পেপার লিক হয়েছে সেই সময়, সেটা ভালো মেসেজ যেত। এখন ভুল মেসেজ যাবে, তো সরকার হয়তো লাস্ট অবধি চেষ্টা করবে সিজেপিকে মানানোর যে পদত্যাগ ছাড়া বাকি যা যা আছে বলো মেনে নেব, লাস্ট অবধি কি হয় তো দেখা যাক। এবং মিডনাইট ভিডিওটা সত্যি মাস্টার স্ট্রোক দেশের কাছে। সিআইএ আবার ফাঁপড়ে যা আর একটা আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছিলাম, এরা নিজেরা মিটিয়ে নিল। সোনম ওয়াংচুক, স্টুডেন্ট, পিএম মোদি, বিরোধী দল সব মিলেমিশে হয়ে যাচ্ছে এক। তাই তো হবে, দেশের শেষে এরা সবাই, দিনের শেষে এরা সবাই ভারতীয়, সেটাই তো হওয়া উচিত। লং টার্মের জন্য 4-5টা ডিম্যান্ড আমি এই চ্যানেল থেকে রাখবো সরকারের কাছে। আমাদের দেশের স্টুডেন্টদের ফাইন্যান্স আর জিওপলিটিক্সের স্টাডি কারিকুলাম, একদম সাবজেক্ট কারিকুলামে অ্যাড করা উচিত। তবে আমাদের দেশের বাচ্চা ছেলেপিলেও ভুল পথে পা দেবে না, সিআইএ বা আইএসআই বা কারো ফাঁদে পা দেবে না, কারণ ওরা তো চেষ্টা করেই যাবে। সরকারের কাঁদুনি গাইলে হবে না, বিদেশি শক্তি এরম করে দিল, তা করবেই তো। বিদেশি শক্তি কি বন্ধু নাকি? শত্রু তো শত্রুতাই করবে, কাঁদুনি গাইলে তো হবে না। আজকে আমাদের দেশের নিজের ভুলে পেপার লিক হয়েছে, কাল হতেই পারে বিদেশি শক্তি ইচ্ছে করে পেপার লিক করাচ্ছে আমাদের দেশের কাউকে ঘুষ দিয়ে, যে ভাই ঘুষ দিলাম পেপারটা লিক করে দে, আমার চাই না, আমি আমেরিকায় আছি, জাস্ট লিক করে দে, ঝামেলা পাকাবো। তো এটা আটকানোর দায়িত্বও তো সরকারের, সেটাও হতে পারে ভবিষ্যতে, এখন হয়নি। সরকার কাঁদুনি গাইতে তো হবে না, আমেরিকা থেকে পেপার লিক করিয়ে দিয়েছে, তো তুমি সরকার কেন? তোমার তো আটকানোই কাজ। তো যদি তোমাকে নাম্বার 1 হতে হয়, বিশ্বগুরু হতে হয়, সবাই অ্যাটাক করবে, সেগুলোকে আটকাতেই যেতে হবে। আর না হলে বসে থাকো 100 নম্বরে গিয়ে, কেউ অ্যাটাক করবে না, সবাই বাবা বাচ্চা বলে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যাবে। তা আমাদের 100 নম্বরে থাকলে হবে না, 1 নাম্বার রোল নাম্বার হতে হবে। তো অ্যাটাক আসবে, ভবিষ্যতে আরও বেশি আসবে। তো স্টুডেন্টদের এখন থেকে জিওপলিটিক্সের নলেজ দেওয়া জরুরি। ওকে, যেটা আমি স্কিল বাংলায় আমার মতো করে করি, সরকার করলে সব স্কুলে হবে, আমি একা কজনের কাছে পৌঁছাবো? সেকেন্ড, আমাদের স্টুডেন্টদের লার্নিংটাকে এঙ্গেজিং করুন। খালি মুখস্থ করছে আর স্কুলে গিয়ে পড়া বলছে, ওই দিয়ে কি হবে? ওরা কিছু ইনোভেট করবে, কিছু থিঙ্কিং নিয়ে আসবে, ওরা নতুন কিছু লিখবে। নিজের কথা লিখলে 20তে রচনায় 2 দেয়, আর বইয়েরটা মুখস্থ করে গিয়ে লিখলে 18 দেবে। আপনার মনে হয় এই সিস্টেম থেকে পড়াশোনা করে কোনো স্টুডেন্ট এবার নিজের মতো করে ভাববে, গোটা দেশকে পথ দেখাবে? ওর ভাবনা চিন্তা তো প্রথমেই ব্লক করে দিচ্ছে স্কুল থেকে। ভাবতে হবে না, মুখস্থ করো। আমাদের সরকারি চাকরি বা যে কোনো এন্ট্রান্স এক্সামের স্টুডেন্টদের প্রপার ক্যালেন্ডার চাই, 1 বছর আগে কবে পরীক্ষা, কবে রেজাল্ট, ট্রান্সপারেন্ট পরীক্ষা চাই, কোনো পেপার লিক নয়, কোনো ঘুষ নয়, দ্রুত রিক্রুটমেন্ট বা রেজাল্ট চাই।
1 মাসের মধ্যে রেজাল্ট, অনলাইন মোডে করে দিন। স্টুডেন্ট কমিউনিটি হ্যাপিলি পড়াশোনা করবে, ফ্রাস্ট্রেটেড হবে না। কারোর সামনে পরীক্ষা থাকলে সে পড়াশোনা ছাড়া কোনো ডিপ স্টেটের ফাঁদে পা দিতে যাবে না। স্টুডেন্টের কাছে পরীক্ষা নেই, পরীক্ষা থাকলে রেজাল্ট নেই, রেজাল্ট থাকলে ট্রান্সপারেন্সি নেই, কি করবে? ওদেরকেও খেপিয়ে দিলে ওরা খেপবে। আমি স্টুডেন্ট হলে আমিও হয়তো তাই করতাম। আর যেটা দরকার, আমাদের স্টুডেন্টদের মধ্যে মোরাল ভ্যালু। কি নোংরামো সিজেপির যন্তর মন্তর প্রোটেস্টে চললো, মানে উচ্চারণ করতে খারাপ লাগছে, বাট না করে উপায় নেই। একজন প্রোটেস্টার অশ্লীল অঙ্গভঙ্গি করছে এবং একটা কাগজে লিখে এনেছে, মোদি জব দো ইয়া ব্লো জব দো। এই অশ্লীলতার পর্যায়ে চলে গেছে। এদের বেল্ট ট্রিটমেন্ট দিন ধরে নিয়ে গিয়ে। আর ভবিষ্যতে যেন এইরকম অশ্লীল কেউ তৈরি না হয়, তার জন্য স্টুডেন্টদের এখন থেকে মোরাল এডুকেশন দেওয়া শুরু করুন স্কুলে। খালি নাম্বার পেলেই হয় না। প্যাট্রিয়টিজম, দেশাত্মবোধের, দেশপ্রেমের এডুকেশন থাকা দরকার স্কুলে। তার জন্য আমার সব সময় ডিমান্ড থেকে যাবে, যতদিন না আমার এই ডিমান্ড পূরণ হয়, প্রত্যেকটা স্কুলে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, যে 8 ঘন্টা করে বাচ্চাদের মাঠে নিয়ে এসে নিজে ক্লাস করাবে, বা যে 1 ঘন্টা করে তার রুটিনে ক্লাস থাকবে, বিভিন্ন ক্লাসে গিয়ে দেশপ্রেমের পাঠ দেবে, সেরকম কিছু জিনিসপত্র শেখাবে। তাহলে কি হবে? তাহলে আমাদের স্টুডেন্টরা যেখানে দেশের অন্যায় হবে সরকারের প্রতিবাদ করবে, কিন্তু যেই ওর মধ্যে বিদেশি শক্তি ঢুকতে আসবে, বিদেশি শক্তির মুখে থাবড়া দেবে, বেরো এখান থেকে। আমরা প্রতিবাদ করব, আমরা সরকার পাল্টাবো, আমরা গণতান্ত্রিক উপায়ে নতুন সরকার তৈরি করব, আমাদের দেশের মধ্যে যা হবে হবে, তোমরা নাক গলাতে এসো না। এই প্যাট্রিয়টিজম চাই। এবং আমাদের দেশে, আমাদের যে কোনো দেশের রাজ্যে প্রত্যেকটা অপোজিশন দলকে বুঝতে হবে, কেন্দ্রে বিজেপি ক্ষমতায়, অপোজিশনে অন্য দলরা, যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে যেন দেশ বিরোধিতা না করে ফেলি। পাঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায়, বিজেপি বিরোধী, ওখানে বিজেপিকেও বুঝতে হবে, প্রত্যেকটা দলকে, যে আমি আম আদমি পার্টির বিরোধিতা করতে গিয়ে যেন দেশ বিরোধিতা না করে ফেলি। ব্যাস। আর আপনারাও প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করুন। আপনি বলবেন আমি স্যার কি চেষ্টা করব? আমার মতো কিছু কিছু করতে পারেন। আমি শুধু জ্ঞান দিই না আপনাদের, জ্ঞান দেওয়ার আগে আমি নিজের পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করি। হ্যাঁ, আজকে মনে হয় আমি অ্যাজ জীবনে বড় প্ল্যাটফর্মে প্রথম বলছি। প্রথমটা, সেকেন্ডটা আমি বলেছি আগে, থার্ডটাও প্রথম বলবো। ক্ষুদ্র চেষ্টা স্যার বলেননি কেন আগে? আমি মনে করি যে কাজেই আসল পরিচয়, কাজ করলে আস্তে আস্তে সেটারই বেশি ইম্প্যাক্ট, মুখে কম বললেও চলে। আমার বিবাহের সময়, আমার বিয়েতে, আমার বিয়ে দিয়েছিলেন নারী পুরোহিত। পৌরোহিত্য অসাধারণ, সংস্কৃতটা উনি জানেন। জেন্ডার ফল্ট লাইন নিজের জীবন দিয়ে ভেঙেছিলাম, যে আমাদের দেশের মেয়েদের সিআইএ কোনোদিন চেষ্টা করলে খেপাতে পারবে না, পুজোর কাজে ঢুকতে দেয়। বলে এই যে ছবি, শুভদীপ স্যারের বিয়ে দিয়েছে নারী পুরোহিত। ফল্ট লাইন আপনাকেই ভাঙতে হবে আপনার জীবন দিয়ে। আমাদের দেশে কাস্ট ফল্ট লাইন ভাঙাতে সামান্যতম কাঠবিড়ালির ভূমিকা আমি পালন করি প্রত্যেক বছর। আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, যিনি পুজো করেন তিনি জন্মসূত্রে ব্রাহ্মণ নন। রামকৃষ্ণ মিশনের ট্রেন্ড, অসাধারণ পুজো করেন, জন্মসূত্রে ব্রাহ্মণ নয়। কাস্ট ফল্ট লাইন আমি দায়িত্ব নিয়ে ভাঙি, প্রত্যেক বছর ভাঙি। আমার দেশে সিআইএ যখন আন্দোলন পাকাতে আসবে, বা কোনো আন্দোলন হলে যখন ওটাকে হাইজ্যাক করতে আসবে, যে তাই তো এখানে তো ব্রাহ্মণ ছাড়া কারোর সম্মান নেই, তো ওখানে আমার কাঠবিড়ালির ভূমিকা থাকবে, যে আমার বাড়ির অন্নপূর্ণা পুজোয় এত বড় করে পুজো হয়, এত মানুষ আসে, একজন জন্মসূত্রে অব্রাহ্মণ, প্রকৃত অর্থে ব্রাহ্মণ, তিনি পুজো করেন, তো এখানে কোনো কাস্ট ফল্ট লাইন ভারতে নেই। রিলিজিয়াস ফল্ট লাইন, আমাদের অফিসে যে ছেলেটি অফিস বয় হিসেবে কাজ করে, রমজান ভাই, ও এখন একটা 21 দিনের যোগাসন মেডিটেশনের সেশন করছে। সেখানে আমার সামান্য অবদান আছে আমাদের, কারণ ভারতের যে সংস্কৃতি হিন্দুত্ব, সেখানে কোনো কনভার্সনের কথা বলে না।
বলে তুমি যদি ইউনিভার্সাল লকে মেনে চলো তুমি সনাতনী, তুমি যদি যোগা করো তুমি সনাতনী, তুমি যদি মেডিটেশন করো তুমি সনাতনী, তুমি যদি এটা ফিল করো যে এই সূর্যের আলোর জন্য আমরা বেঁচে আছি, নমস্কার সূর্যদেব তুমি সনাতনী, তুমি যদি ফিল করো যে এই এয়ার পবন, এই ওয়াটার বরুণদেব জল, এই সব কিছু ভগবান, কারণ এই এয়ার ছাড়া, জল ছাড়া, সূর্যের আলো ছাড়া আমরা বাঁচবো না, তো যা ছাড়া বাঁচবো না, যে প্রাণ দিচ্ছে আমাদের তাই তো দেবতা, তাই তাদের প্রতি আমরা রেসপেক্টফুল, তো রিলিজিয়াস ফল্ট লাইন মুছে যায়। তো রমজান অন্য রিলিজিয়ানের, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে আসছে, ভারতীয় সংস্কৃতিতে একাত্ম হচ্ছে আস্তে আস্তে। আমি যদি আমার জীবন দিয়ে এইটুকু করতে পারি, স্যার আপনি একা করে কি করবেন? কে বলেছে একা? স্কিল বাংলা চ্যানেলে 6,30,000 35,000 লোকজন আছে, আপনারা আছেন, আমি কোথায় একা? একা করব মনে করলে তো করতামই না, পারতামই না। করুন আপনারা শুরু নিজের মতো করে। আর আজকে আর একটা ঘোষণা করছি, আনএমপ্লয়মেন্ট ফল্ট লাইন দূর করার জন্য একটা বড় পদক্ষেপ নিচ্ছি। স্টুডেন্টরা যখন আনএমপ্লয়েড থাকে না, ওরা তখন অনেক ভুল পথে চলে যায়, ওদেরকে উস্কানো যায়। সরকারি চাকরির জন্য তো পড়াতাম এতদিন। 3টে মডিউল আমি তৈরি করেছি, তৈরি করা কমপ্লিট হয়ে গেছে বলে আজকে অ্যানাউন্স করছি। কালকে রাতে আমি বাড়ি যাইনি, অফিসে ছিলাম, সারা রাত জেগে রেকর্ড করেছি, আজকে এখন অ্যানাউন্স করছি। প্রথম মডিউলে ক্লাস আছে কর্পোরেট সেক্টরের ওপর, অ্যাবাউট কর্পোরেট সেক্টর, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি চায়। আপনার চেনা পরিচিত যদি কেউ থাকে যে বেকার ছেলে বা মেয়ে প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে চায়, জয়েন করতে পারেনি। তারপর আমি পুরো মডিউল তৈরি করে দিয়েছি, 12টা ক্লাস দিয়েছি এই মডিউলে, সেকেন্ড মডিউলে, যে প্রাইভেট কোম্পানির ইন্টারভিউ কি করে ক্র্যাক করবে, ইন্টারভিউ গাইডেন্স। আর থার্ড মডিউল আমি তৈরি করেছি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গেলে কি কি স্কিল থাকবে, সেই স্কিলগুলো কি করে সে অ্যাচিভ করবে, সেই স্কিলেরও ট্রেনিং দিয়ে দিয়েছি বেসিক। আর এই 3টে মডিউলের যে টোটাল কোর্সটা আমি বানিয়েছি, এটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড এখনো হয়নি, হ্যাঁ অ্যাড হবে সোমবার, আমার রেকর্ড হয়ে গেছে অ্যাপের মধ্যে, অ্যাড হয়নি, সোমবার অ্যাড হবে স্টক মার্কেট কোর্সের মধ্যে। স্টক তো যে চাকরি পায়নি সেও যদি এই কারিকুলামের অংশ হয়, তাহলে আগে চাকরি পেয়ে নেবে, তারপর মাইনে পেয়ে টাকা জমাবে মিউচুয়াল ফান্ডে, স্টক মার্কেটে, অন্য জায়গায়, পুরো প্যাকেজ, ফাইন্যান্সিয়াল লাইফ সেটেল। কারোর যদি পেটে ভাত থাকে, ব্যাংকে টাকা থাকে, বেসিক খরচ করার মতো সামর্থ্য থাকে, তাকে আর বিদেশি শক্তি মিসগাইড করতে পারবে না। তো খালি জ্ঞান দিলে তো হবে না, প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে। তাই আমার তরফ থেকে এইটুকু কাজ। যারা স্টক মার্কেট কোর্সে আছেন কাউকে এটায় ভর্তি হতে হবে না, সোমবার আপনারা অ্যাপ খুলবেন, বিকেলের দিকে দেখতে পেয়ে যাবেন, ফ্রি। যারা স্টক মার্কেট কোর্সে এনরোল করেননি তাদের বলছি, বাংলা ভাষায় ক্লাস, কোনো লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে হবে না, পুরো রেকর্ডেড ক্লাস সাজানো, যে মুহূর্তে এনরোল করবেন সেই মুহূর্তে দেখতে শুরু করতে পারবেন। জিরো লেভেল থেকে, কোনো আগের নলেজ চাই লাগবে না, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, কোনো এজ ব্র্যাকেট নেই, যে কেউ জয়েন করতে পারবেন, কোনো ল্যাপটপ ডেস্কটপ লাগবে না, নিজের বাড়িতে বসে নিজের ফোনে ক্লাস করতে পারবেন। ভারতবর্ষের অন্যতম বেস্ট ফ্যাকাল্টি, সেবি রেজিস্টার্ড ফ্যাকাল্টি এই কোর্সের মেন কনসেপ্টের ক্লাস নিয়েছেন। তারপর তো আমার ক্লাসও আছে, শুভেন্দু স্যারের ক্লাসও আছে, আরও দুজন, এখন অ্যানাউন্স করবো না, বাকিটা সোমবার অ্যানাউন্স করব আবার। আর এই যে কোর্স, এই কোর্সের ফিজ কত হতে পারে? যেখানে এই লেভেলের কোর্স, এই লেভেলের কোর্স বাকি ইনস্টিটিউটে বহু টাকা ফিজ, 1 লাখ 1.5 লাখও ফিজ আছে। আমাদের ইনস্টিটিউটে এমনিতে 8,400 টাকা ফিজ থাকে। আর আপনারা জানেন, যারা কালকের ভিডিও দেখেছেন, এখন ওই 4,500 টাকা মতো বা তার থেকেও একটু ডিসকাউন্ট হয়ে যাবে, এই ফিজ রয়েছে। কতদিন থাকবে এই ফিজ? কালকে বলে দিয়েছিলাম, 72 ঘন্টা কিংবা 1000 জন স্টুডেন্ট, যেটা আগে হয়ে যাবে তখনই ফিজ বেড়ে 8,400 হয়ে যাবে। তো 1000 জন স্টুডেন্ট এখনো ফুল হয়নি, তো সেদিকে সিট আছে। আর কালকে বলেছিলাম 72 ঘন্টা, 24 ঘন্টা কেটে গেছে, তো 48 ঘন্টা বাকি আছে। নেক্সট 48 ঘন্টার আগে যদি 1000 জন স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ফিজ বেড়ে যাবে। যদি 48 ঘন্টার মধ্যে 1000 জন স্টুডেন্ট ভর্তি না হয়, তাহলে 48 ঘন্টা যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফিজ বেড়ে যাবে।
তো এখন স্টক মার্কেট কোর্সের মধ্যে এত কিছু দেওয়া আছে, ফাইন্যান্সিয়ালি আর কোনো চিন্তা করতে হবে না, চাকরি পাওয়া থেকে শুরু করে চাকরি পেয়ে টাকা ঠিকভাবে গুছানো থেকে শুরু করে। তার জন্য কি করতে হবে, এটা আমার টিমের নাম্বার 9650634247, আমার টিমকে ফোন করুন এখনই, যখন আপনি ভিডিওটা দেখছেন, রাতে হলে রাতে, কোনো অসুবিধা নেই, আমার টিম অ্যাক্টিভ থাকে। ফোন করে এই নাম্বারে এক প্রেস করতে হবে, এক প্রেস করবেন, আপনার যাবতীয় কিছু জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করে নেবেন, তারপর আপনি এই কোর্সের মধ্যে এনরোল করে নিন। তো আমরা আরও একটা ফল্ট লাইন ঘুচিয়ে দেবো, প্র্যাকটিক্যালি আনএমপ্লয়মেন্টের ফল্ট লাইন, এবং আপনি রোজগার করুন, ইনকাম করুন, তারপর সেই টাকাটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করে আরও নিজের সমৃদ্ধি সম্পদ বাড়ান, নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা বেটার করুন, এটুকুই আশা করব। এবং আশা করি আজকে গোটা সিআইএ ভার্সেস আর&ডব্লিউর এই গেম এবং পিএম মোদির মিডনাইট ভিডিও কিভাবে সিআইএর মানে বাড়া ভাতে ছাই দিয়ে দিল সেইটা বোঝাতে পারলাম। না হলে সিআইএ এই আন্দোলনটাকে একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তো করতোই করতো। থ্যাংক ইউ।